যকৃৎ অথবা লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। পুষ্টি সংরক্ষণ, খাদ্য হজম, শরীরের বর্জ্য পদার্থ নিঃসরণ সহ বিভিন্ন দরকারি কাজ করে থাকে আমাদের লিভার। কিন্তু উদ্বেগের বিষয় এটা হলো যে সারা বিশ্বের প্রায় 25% প্রাপ্তবয়স্ক লোক নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নামক ডিজিজে ভুগছেন। সেখান থেকে লিভারের প্রদাহ, সিরোসিস, ফাইব্রোসিস এরকম জটিল কিছু রোগ হয়ে থাকে। বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটি হলো এই রোগটি নীরব। প্রথমে কোনো লক্ষণই দেখা যায় না, কিন্তু ক্ষতি হতে থাকে ভেতরে ভেতরে। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি ডক্টর বুশরা। আজ আমাদের বিষয় ফ্যাটি লিভার ও যকৃতের বিভিন্ন রোগে খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। স্যার, আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। লিভারের প্রধান কাজগুলো আসলে কি কি? আপনি যেমনটা বলছিলেন যে লিভার হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় অঙ্গ, যদি আমরা স্কিন বা চামড়াকে বাদ দিই। আপনি জেনে থাকবেন এবং দর্শকরা আপনারা হয়তো অবাক হবেন যে লিভার কিন্তু প্রতিদিন আমাদের শরীরে প্রায় 500 রকমের বেশি কাজ করে। এর মধ্যে যদি আমরা মোটা দাগে বলি তাহলে প্রথম বা প্রধান কাজ হচ্ছে মেটাবলিজম বা হজমে সহায়তা করা। আমরা যে সমস্ত খাবার খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই জাতীয় যতগুলো খাবার আমরা খাই সবগুলোকে হজম করে। এছাড়াও শরীরের জন্য দরকারি যে শক্তি, শরীরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তিটার যোগান দেওয়া একটা লিভারের কাজ। অনেক সময় লিভারের মধ্যে অনেকগুলো অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, বিভিন্ন রকমের ভিটামিন তৈরি হয়, তারপরে রক্ত এবং রক্তের কিছু উপাদান আছে সেগুলো লিভারে তৈরি হয়। এছাড়াও শরীর থেকে বর্জ্য পদার্থগুলো যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলোকে বের করে দেওয়ার ব্যাপারেও কিন্তু লিভারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমানে বাংলাদেশে লিভারের কোন কোন ডিজিজ অথবা রোগ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? আমাদের দেশে আসলে সব রোগীরা যে সমস্ত অসুখ, লিভারের সমস্যা নিয়ে আসে, এর মধ্যে প্রধানত আমাদের দেশে হচ্ছে জন্ডিস, যেটা আমরা বলি যে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া। রোগীরা সাধারণত চোখ বা প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, খেতে না পারা বা অরুচি এই জাতীয় সমস্যা নিয়ে আসে। জন্ডিসটাই মেইন। এছাড়াও কারো কারো এখন যেটা হয় যে লিভারের চর্বি বা ফ্যাটি লিভার, এটা নিয়ে আসে। কেউ কেউ আসে ভাইরাল হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সিতে আক্রান্ত হয়ে আসেন। কারো কারো লিভারের আরও যে সমস্ত জটিলতাগুলো, সিরোসিস বা আমরা বলি সিরোসিসের যে সমস্ত জটিলতা, পেটে বা পায়ে পানি আসা, রক্তবমি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো নিয়ে আসে। কেউ কেউ লিভারের ক্যান্সার এর মতো জটিল রোগ নিয়েও আসে। আবার অনেক সময় গর্ভাবস্থায়ও কিছু লিভারের জটিলতা থাকে, সেগুলো নিয়েও আমাদের কাছে আসে। বাচ্চাদের কিছু কারণে জন্ডিস হয়, সেগুলো নিয়ে আমাদের কাছে আসেন। আপনি যে বললেন ফ্যাটি লিভার, এই রোগটি আসলে কি এবং এই রোগটি কি খুবই জটিল কোনো রোগ? বর্তমান বিশ্বে কিন্তু ফ্যাটি লিভারের একটা আমরা বলছি নীরব মহামারী। আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশ সারা পৃথিবীতে প্রায় প্রতি 3 জনের একজন, অর্থাৎ প্রায় 33% বেশি মানুষ কিন্তু এই ফ্যাটি লিভারে ভুগছে। এবং আমাদের দেশেও এর বাইরে নয়, আমাদের দেশেও যে সমস্ত গবেষণাগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় একটা গবেষণা হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি লিভার বা হেপাটোলজি বিভাগের তত্ত্বাবধানে। তো সেখানেও দেখা গেছে আমাদের দেশেও প্রায় 34% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। সাধারণভাবে আমাদের কিন্তু লিভারে প্রায় কিছুটা চর্বি এমনিতেই থাকে, এটা লিভারের নিজস্ব কার্যক্রমগুলো পরিচালনার জন্য এই চর্বিটা প্রয়োজন। কিন্তু এই চর্বিটা যদি আমাদের মোট লিভারের যে ওজন তার যদি শতকরা 5 ভাগ বা 5%-এর বেশি জমা হয়, তখনই সেটা রোগ এবং আমরা এটাকে বলি ফ্যাটি লিভার। তো অনেকগুলো কারণেই লিভারে চর্বি জমতে থাকে। যে কারণেই হোক, আমাদের শরীরে যে লিভারের যে সেলগুলো রয়েছে বা আমরা হেপাটোসাইট বা লিভারের কোষ, সেইগুলোর মধ্যে যদি কোনো কারণে চর্বিগুলো অতিরিক্ত হয়, আমরা যেটা বলছিলাম যে 5%-এর বেশি, তখন সেই চর্বিটা লিভার আর এটাকে হ্যান্ডেল করতে পারে না, সেটাকে হজম করতে পারে না। তখন এই লিভারে চর্বি জমা হয় এবং আস্তে আস্তে লিভারের প্রদাহ, আমরা বলি হেপাটাইটিস, এখান থেকে শুরু হয় এবং সেটা দীর্ঘমেয়াদে থাকে যদি চিকিৎসা না হয়। সেখান থেকে আরও যে সমস্ত জটিলতা, ফাইব্রোসিস, লিভার সিরোসিস এবং কারো কারো ক্ষেত্রে লিভারের ক্যান্সারগুলো হতে পারে। লিভারের বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকাটি আসলে কেমন হওয়া উচিত? তাদের কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি পরিহার করা উচিত? আপনি জেনে অবাক হবেন যে সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 1/3 মানুষ, আমরা বলে থাকি যে 150 কোটি মানুষ কোনো না কোনো লিভারের রোগে আক্রান্ত।
এবং অনেক আরও বড় যেটা একটি নাম্বার। এটা একটা ভয়াবহ পরিসংখ্যান, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে লিভারের রোগগুলো, বিভিন্ন রোগগুলো, এর মধ্যে শতকরা 90% বেশি কিন্তু সহজেই প্রতিরোধযোগ্য। এবং আমাদেরকে একটু সামান্য সচেতন হওয়া, স্বাস্থ্য সচেতন হওয়া, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের জীবনধারার পরিবর্তন, এগুলো যদি আমরা করতে পারি তাহলে এর মধ্যে 90% রোগী কিন্তু প্রতিরোধযোগ্য। এর মধ্যে ফ্যাটি লিভারটা অবশ্যই একটা প্রতিরোধযোগ্য অসুখ। সেই প্রতিরোধের কথা যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে আসবে যে আসলে ফ্যাটি লিভারটা কেন হয়। সারা বিশ্বেই স্থূলতা বা ওজন বেশি, আমরা বলি মোটা, এটা হচ্ছে লিভারের ফ্যাটি লিভার সবচেয়ে বড় কারণ। এছাড়াও যাদের ডায়াবেটিস রয়েছে, আমরা বলি মেটাবলিক সিনড্রোম, ডায়াবেটিস, প্রেশার, তারপরে কিছু হরমোনের জটিলতা, এগুলো যদি থাকে তাহলে, এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই ধরনের কিছু জটিলতা যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায় যে লিভারের চর্বি বেশি জমা হয়। এর মধ্যে স্থূলতা বা ওবেসিটি যেটা আমরা বলি, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের বড় কারণ। তাহলে এই ফ্যাটি লিভারকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের যে কারণগুলোতে হচ্ছে সেই কারণগুলোকে আমাদেরকে আসলে প্রতিরোধ করতে হবে। স্যার, মোটা দাগে কি ধরনের খাদ্য তালিকা ফ্যাটি লিভার যদি হয়ে যায় জি জি, তাদের জন্য সবচেয়ে বেশি ভালো? ফ্যাটি লিভারের জন্য আমরা যদি লিভার ফ্রেন্ডলি খাবারের কথা বলি তাহলে অবশ্যই এই ধরনের আমরা মেডিটারেনিয়ান ডায়েট, যেটা সারা বিশ্বে স্বীকৃত লিভার ফ্রেন্ডলি খাবার হিসেবে, সেটা হচ্ছে আপনি একটা প্লেট মডেল আমরা ফলো করতে বলি। একটা প্লেট যেটা ডায়ামিটার বা একটা 9 ইঞ্চি সাইজের একটা প্লেট হবে, সেই প্লেটটাকে মধ্যে প্রথমে আমরা অর্ধেক করে ফেলবো। অর্ধেকের মধ্যে থাকবে হচ্ছে ফলমূল এবং শাকসবজি। এই অর্ধেকের মধ্যে ফলমূল এবং শাকসবজি, এবং এই শাকসবজিটা থাকবে আবার 3/2 অংশ, আর 1 ভাগ হচ্ছে ফল। আর বাকি যে অর্ধেক থাকলো সেখানে হচ্ছে আমাদের প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এর মধ্যে কার্বোহাইড্রেটটা হচ্ছে কিছুটা বেশি আর প্রোটিনটা একটু কম। এই যদি আমরা একটা প্লেট মডেল ফলো করতে পারি, সাথে পর্যাপ্ত পানি, সেগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের লিভার ফ্রেন্ডলি খাবার তৈরি হবে। স্যার, আমাদের দৈনন্দিন জীবনের কোন অভ্যাসগুলো লিভারের জন্য অ্যাকচুয়ালি খুবই ক্ষতিকর? কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা বলি যে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেগুলো যেমন ধরেন সাদা চাল, সাদা আটা, তারপরে মুড়ি, চিড়া, খই, এগুলোর মধ্যে কিন্তু ফ্যাট বেশি থাকে বা লিভারের জন্য ক্ষতিকর। তার পরিবর্তে আমরা যদি লাল চালের ভাত অথবা ঢেকি ছাটা চাল অথবা লাল আটা রুটি খাই তাহলে কিন্তু এটা লিভারের জন্য ফ্রেন্ডলি হবে। তারপরে আমরা যে সমস্ত কার্বোহাইড্রেটের মধ্যে, যেমন ধরে চিনিটাকে একেবারেই বাদ দিতে হবে। অনেকে বলে যে আখের গুড়, আখের রস, এই জাতীয়, এগুলো আসলে সবই কার্বোহাইড্রেট, এগুলোতে সুক্রোজ বেশি থাকে, চিনিটাকে বাদ দিতে হবে। তারপরে আমরা যদি প্রোটিনের কথা বলি, প্রোটিনের মধ্যে যেই প্রোটিন বা আমিষগুলো প্রাণীজ আমিষ, এর মধ্যে আমরা বলি লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস বা মহিষের মাংস, এগুলাকে পরিহার করতে হবে। যে সমস্ত মাংসগুলোতে চর্বি কম, যেমন আমরা বেশি খেতে পারি মুরগির মাংস, দুধ, ডিম, এই ধরনের প্রোটিনগুলো আমাদের লিভারের জন্য স্বস্তিদায়ক বা ভালো। আর যেটা আমরা যদি তেলের কথা বলি, ফ্যাটের মধ্যে যত কম ধরনের আমরা ফ্যাট খেতে পারি, বিশেষ করে তেলের কথা যদি আমরা বলি, যে সমস্ত তেলগুলোতে লিভারের জন্য উপকারী সেগুলো হচ্ছে অলিভ অয়েল অথবা ক্যানোলা জাতীয় অথবা সানফ্লাওয়ার, এই জাতীয় তেল। আমরা সরিষার তেলও ইউজ করতে পারি, কিন্তু সয়াবিন তেল বা পাম অয়েল বা ডালডা, এই জাতীয় তেলগুলো একেবারেই পরিত্যাগ, শরীরের জন্য ক্ষতিকর, এবং এগুলো বাদ দিতে হবে। আর এরপরে যদি আমরা ফ্রুটস এবং ভেজিটেবলসের কথা বলছিলাম, ফ্রুটসের মধ্যেও যে ফলগুলোতে আপনার স্টার্চি ফ্রুটস বলি আমরা, স্টার্চ বেশি থাকে, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন ধরেন আপনি আঙ্গুর, তারপরে আপেল, মিষ্টি আপেল বা মিষ্টি জাতীয় যত ফল আছে সেগুলো যত কম খাওয়া যায়। এর পাশাপাশি যদি টক জাতীয় ফল, যেমন ধরেন এই যে পেয়ারা, তারপরে আমড়া, তারপরে কামরাঙ্গা, জাম্বুরা, তারপরে আপনার এই যে তরমুজ আছে, তারপরে বাঙ্গি জাতীয় খাবার, এই জাতীয় ফ্রুটসগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু এটা লিভারের জন্য উপকারী হবে। আর কিছু ডাল জাতীয় খাবার আমরা আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে রয়েছে, তো সেই ডালগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু মিক্সড করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের প্রোটিনের মানে ফুড ভ্যালুটাও বাড়ে। এবং অনেকগুলো ডাল, যেমন মুসুরের ডালে কিন্তু আবার একটু যে ধরনের প্রোটিনগুলো আমাদের লিভারের জন্য ক্ষতিকর, সেই প্রোটিন বা ফ্যাটগুলো একটু বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বিনসগুলো একটু বেশি খেতে পারি, মটরশুঁটি জাতীয় যে খাবারগুলো সেগুলো অ্যাড করতে পারি। তো এই হচ্ছে ডালের বিষয়টা। আর পরিমিত পানি, প্রতিদিন আমরা বলি যে 6 থেকে 8 গ্লাস পানি আমরা খাবো। তাহলে এইভাবে যদি আমরা কার্বোহাইড্রেট, ফ্যাট,
প্রোটিন এবং ফ্রুটস এবং ভেজিটেবলসের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের লিভারের জন্য খুবই উপকারী হবে। স্যার, আপনি বিভিন্ন স্নেহজাতীয় পদার্থের কথা বলছিলেন। হুম হুম। তেল, চর্বি এবং কোলেস্টেরল, এই ধরনের স্নেহজাতীয় পদার্থগুলো নিয়ে আসলে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন থেকে থাকে। জি জি। আমাদের কোনটি খাওয়া উচিত, কোনটি লিভারের জন্য ভালো, কোনটি জি, জি। লিভারের জন্য খুবই খারাপ। তেল কি একেবারেই বাদ দিয়ে দেওয়া উচিত, না কিছু হলেও খাওয়া যাবে? না, তেল তো আমাদের লাগবেই, কারণ আপনি জানেন যে তেল বা স্নেহ জাতীয় বা ফ্যাটটা হচ্ছে সবচাইতে মানে আমাদের শক্তি সরবরাহের সবচাইতে বড় জায়গাটা হচ্ছে এই ফ্যাট থেকেই কিন্তু আমরা অনেক বেশি এনার্জি শরীরে পাই, কাজে আমাদের ফ্যাট লাগবে, ফ্যাট ছাড়া হবে না। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ম মেনে কিছু, যে ফ্যাটগুলো আমাদের, ফ্যাটটা কিন্তু দুই ধরনের, একটা ক্ষতিকর একটা ভালো। যে ক্ষতিকর যে ফ্যাট সেগুলো বাদ দিতে হবে আর ভালো ফ্যাটটা নিতে হবে। এখন সেই ভালো ফ্যাট বা তেলটা আমি পাবো হচ্ছে অলিভ অয়েল, ক্যানোলা, সানফ্লাওয়ার এই জাতীয় তেল থেকে, সরিষার তেল থেকেও। কিন্তু এই যে সয়াবিন তেল, ডালডা বা পাম অয়েল এই জাতীয় তেল যদি আমরা ব্যবহার করি, সেটা আসলে লিভারের জন্য ক্ষতিকর। এবং কিছুটা ঘি যেটা আমরা তো তৈরি করি, ঘিটা কিন্তু ভালো, সেই ক্ষেত্রেও কিন্তু পরিমাণটা কম হতে হবে। আমাদের সারা দিনের যে খাবার, আমাদের রান্নাবান্না বলেন, সালাদ বলেন, সব কিছুতে আমরা যদি এক থেকে 1.5 চামচ তেল কিন্তু আমাদের যথেষ্ট। কিন্তু আমাদের দেখা যায় যে প্রতিদিনের রান্নাতে অনেক বেশি তেল খরচ হয়। অনেকেই বলে যে আমি তো তেল খাই না, তেলের জিনিস খাই না, কিন্তু যে জিনিসগুলো দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি তেল দিয়ে রান্না করা হয়। সেই জন্য সামান্য 1 গ্রাম তেলেও কিন্তু অনেক বেশি ক্যালোরি থাকে। জি স্যার। এই জন্য তেলের পরিমাণটা কমাতে হবে, আর যেগুলি ভালো তেল সেগুলি খাওয়ার দিকে মনোযোগ দিতে হবে। আপনি বলছিলেন কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবার অনেক কমিয়ে ফেলার জন্য, এগুলোর আসলে কি ক্ষতিকর প্রভাব রয়েছে লিভারের উপর? কার্বোহাইড্রেটটা আসলে আমরা যদি একটু বলি যে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এটা যখন আপনি অনেক বেশি খাবেন তখন সেটা হজম করার জন্য লিভারের জন্য অনেক ক্ষতি, মানে কষ্টকর হয়ে যায়। তখন লিভার কি করে, সেগুলোকে বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ করে, হজম করে এগুলোকে ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটে রূপান্তর করে। তখন এই ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটগুলো লিভার সেলের ড্যামেজ করে এবং লিভারের ক্ষতি করে, ফ্যাটি লিভার হয়, লিভার খারাপ হয়। এই জন্য আপনাকে কার্বোহাইড্রেটটা কমিয়ে আনতে হবে। এবং শুধু কমিয়ে আনলে হবে না, যে কার্বোহাইড্রেট আমরা বলছিলাম দুই ধরনের, স্টার্চি এবং নন স্টার্চি, যেগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং আনরিফাইন্ড কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে আমরা বলছিলাম যে সাদা চালের ভাত, সাদা আটা, ময়দা বা চিনি, এগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। এগুলো চেঞ্জ করে আপনি যদি লাল চালের ভাত, লাল আটা বা আমরা কিছুটা যেটা আমরা বলছিলাম পেস্তা, এই জাতীয় খাবারগুলো আমরা খেতে পারি। কিন্তু তখন আপনার এগুলাতে কিন্তু পরিমাণ একই থাকলেও তাদের কার্বোহাইড্রেটের যে আমরা বলি গ্লাইসেমিক ইন্ডেক্স, যেগুলি আমাদের ক্ষতি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের কারণ হতে পারে, সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দেয়। কাজেই আমরা একটু যদি অভ্যাসগত বা আচরণগত একটু পরিবর্তন আনতে পারি, তাহলে কিন্তু লিভারের জন্য উপকার হবে। চা এবং কফি, এগুলোর প্রভাব কিরকম লিভারের উপর? চা এবং কফি দুটোই খেতে পারবেন। মনে রাখতে হবে যে চা এবং কফি কোনোটাই কিন্তু আপনার ফ্যাটি লিভার বা লিভারের স্বাস্থ্যের জন্য সরাসরি উপকার হয়তো হয় না। কিন্তু আপনি চা খাবেন, সেটা হবে দুধ এবং চিনি ছাড়া। আপনি ব্ল্যাক টি খাবেন অথবা গ্রিন টি খেতে পারেন, সেটা স্বাস্থ্যের জন্য বা লিভারের জন্য ভালো। কিন্তু দুধ চা বা চিনি দিয়ে দুধ ঘন করে চা খাওয়া, এটা কিন্তু ক্ষতিকর, কারণ তখন আপনার দুধ এবং চিনির জন্য অতিরিক্ত যে চিনি বা দুধ দিচ্ছেন সেটার জন্য ক্যালোরি ভ্যালু অনেক বেড়ে যাচ্ছে। আর যেটা কফির কথা বললেন, হ্যাঁ কফিও খাওয়া যাবে, ডেইলি 2 থেকে 3 কাপ কফি খাওয়া যাবে, কিন্তু সেখানেও আপনি যদি চিনি এবং দুধ ছাড়া ব্ল্যাক কফি খান, সেটা আপনার জন্য মানে ভালো হবে। এবং অনেকগুলো বৈজ্ঞানিক গবেষণায় আছে যে চা এবং কফি সরাসরি হয়তো আমার লিভারকে, ফ্যাটি লিভারের কোনো উপকার ওইভাবে হয়তো করে না, কিন্তু লিভারের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, লিভারের মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব এবং ওজন কমানোর ক্ষেত্রে এই দুইটার কিন্তু ভূমিকা আছে। তবে মনে রাখতে হবে চা এবং কফিগুলো যেন আমরা চিনি এবং দুধ ছাড়া খাই এবং অনেক রাতে যেন এটা না খাই, তখন আপনি আবার এগুলো ব্যবহার করার কারণে ঘুমের সমস্যা হবে, এবং ঘুমও একটা অভ্যাসগত আচরণ, সেটার কারণেও কিন্তু লিভারের সমস্যা হতে পারে। স্যার, যেহেতু বলছিলেনই নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম অথবা বেশি স্ট্রেস, এগুলো আসলে লিভারের উপর কি কি প্রভাব ফেলে? আমরা যেটা বলছিলাম যে ঘুমের কথা, যে যদি আপনার ঘুমটা না হয়, সাধারণত আমরা বলি যে 7 থেকে 9 ঘন্টা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ঘুমটা জরুরি। তো ঘুম যদি আপনার না হয়, সেই ক্ষেত্রে আপনার যে শরীরে কিছু হরমোনাল চেঞ্জ হয়, কর্টিসল বলি আমরা, সেই স্টেরয়েড জাতীয় এই হরমোনটা, সেটা তখন আপনার শরীরে অনেক যদি বেড়ে যায়, তখন সেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা কারণ হয়। তখন দেখা যাবে আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু সেটা কাজ করছে না, তাহলে তার ডায়াবেটিসের
সম্ভাবনা বাড়ে এবং যার এখান থেকে তার খাবারের যে খিদা, সেই খিদাটা বেড়ে যায়, তখন ইচ্ছামতো খায় এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার অনেক বেশি খায়। এখান থেকে আস্তে আস্তে ফ্যাটি লিভার বা ওজন বেড়ে যায়। কাজেই এই ঘুম না হওয়াটা একটা জরুরি জিনিস। আবার যেটা বলছে যে মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেসটাও কিন্তু অনেকটা এই কারণেই হয় যে আমাদের স্ট্রেস হরমোন যেটা কর্টিসল বেড়ে যায় এবং সেটা ফ্যাটি লিভার বা ওজন বাড়ানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। আমরা জানি আপনি 2021 সাল থেকে লিভার কেয়ার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। স্যার, আপনি এই সোসাইটির মাধ্যমে কিভাবে সকলের কাছে সচেতনতা পৌঁছানোর কাজ করছেন? এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি কি এবং প্রতিষ্ঠানটি কি কি কাজ করে থাকে? আমাদের দেশের শতকরা 90% মানুষের যে সমস্ত লিভারের রোগগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রতিরোধযোগ্য এবং এই রোগগুলো কিন্তু দীর্ঘমেয়াদী, জটিল এবং অনেক ব্যয়বহুল। তা আমরা তখন শুরু করলাম যে আমরা ভাবলাম এই যে আমাদের দেশের গরিব মানুষগুলোর জন্য যারা প্রতিরোধযোগ্য লিভার রোগে ভোগে এবং সঠিক চিকিৎসা হয় না এবং ব্যয়বহুল চিকিৎসাগুলো হচ্ছে না, তাতে অনেক ধরনের জটিলতা হয়। সেই জন্য আমরা চিন্তা করলাম যে কিভাবে সচেতনতা তৈরির মাধ্যমে লিভারের রোগ থেকে মানুষকে মুক্ত করা যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা লিভার রোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য মেডিসিন এবং অন্যান্য চিকিৎসকদের সমন্বয়ে প্লাস সমাজের বিভিন্ন স্তরের যারা পেশাজীবী আছেন, শিক্ষক, ছাত্র, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, পলিটিশিয়ান, বিভিন্ন সেলিব্রিটি সবাই মিলে এবং সবচেয়ে জরুরি যেটা আমরা নিয়েছি, লিভারের রোগী যারা এই সমস্ত রোগে ভুগছেন এবং তাদের কেয়ার গিভার, তাদের আত্মীয় স্বজন, এদের সবাইকে নিয়ে আমরা একটা সংগঠন করি, লিভার কেয়ার সোসাইটি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে লিভারের রোগ সম্পর্কে সাধারণ মানুষকে কিভাবে সচেতন করা যায়, নানাভাবে আমরা তাদেরকে সচেতন করব এবং এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা তাদেরকে লিভারের রোগ থেকে মুক্ত রাখব। এবং আপনি জেনে অবাক হবেন যে গত 3 বছরে আমরা প্রায় 100টিরও বেশি আমরা সমাবেশ করেছি। সেগুলো হচ্ছে সচেতনতামূলক সভা করি আমরা, যেখানে আমরা বিভিন্ন লিভারের রোগ সম্পর্কে কিভাবে সচেতন হওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা সাধারণ মানুষদের মধ্যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রোগের যে রক্ত শনাক্তকরণ পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট, সেগুলো আমরা বিনা পয়সায় বা বিনামূল্যে করি। করে সাথে সাথে আমরা রেজাল্টটা দিই এবং ওখানে যারা পজিটিভ হবেন তাদেরকেও চিকিৎসার ক্ষেত্রে সহায়তা প্রদান করি। এছাড়া আমরা গরিব এবং যারা দুস্থ এবং অসহায় মানুষ, যারা আসলে সেভাবে কিনতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা টেস্ট করে হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য আমরা হেপাটাইটিস বি এর টিকা প্রদান করি। এভাবে আমরা চেষ্টা করছি যে যেন সচেতনতার মাধ্যমে লিভারের রোগীদেরকে লিভারের রোগ সম্পর্কে তাদেরকে বোঝানো এবং লিভারের রোগ থেকে তাদেরকে দূরে রাখা যায়। স্যার, সত্যি খুবই চমৎকার উদ্যোগ। স্যার, আমি জিজ্ঞেস করতে চাই, গত মাসের অর্থাৎ 19 এপ্রিল বিশ্ব লিভার দিবসে আপনাদের সংগঠন কি কি কাজ করেছে? হ্যাঁ, যেটা বলছিলাম যে 19শে এপ্রিল ছিল সারা পৃথিবীতে বিশ্ব লিভার দিবস। এটি সারা পৃথিবীতে ব্যাপকভাবে পালিত হয়। উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের লিভারের রোগ সম্পর্কে সচেতন করা। এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল যে সলিড হ্যাবিট স্ট্রং লিভার, মানে দৃঢ় অভ্যাস আপনাকে লিভার শক্তিশালী রাখবে। এবং বলা হচ্ছে যে 4টা অভ্যাস, একটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন, দ্যাট ইজ সুষম খাদ্য, তারপরে আপনার ওজন কমানো, যেটা নিয়মিত ব্যায়াম, তারপরে অ্যালকোহলের মাত্রা কমানো বা পরিহার করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। এই 4টা অভ্যাসকে যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি তাহলে আমাদের শক্তিশালী লিভার সম্ভব। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং আমাদের লিভার কেয়ার সোসাইটির সহযোগিতায় আমরা ওখানে প্রায় শতাধিক মানুষকে আমরা হেপাটাইটিস বি ভাইরাসের রক্ত পরীক্ষা ফ্রি করেছি এবং তাদের যারা পজিটিভ ছিল তাদেরকে আমরা চিকিৎসা সহায়তার মধ্যে এনেছি এবং তাদেরকে কিভাবে হেপাটাইটিস থেকে মুক্ত থাকতে পারেন সেই ব্যাপারে সচেতন করার জন্য বিভিন্ন লিফলেট আমরা প্রচার করেছি। এছাড়াও চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় আমরা হেপাটাইটিস এবং ফ্যাটি লিভার এই দুইটা রোগ থেকে কিভাবে মুক্ত থাকতে পারেন সেই ব্যাপারে প্রচারপত্র বা লিফলেট বিতরণ করি এবং তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। এবং সর্বশেষ আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একটা বইমেলা হচ্ছিল, যেটা 18 তারিখে শেষ হয়েছে। সেখানেও আমাদের একটা স্টল ছিল, সেই স্টলে আমাদের বিভিন্ন সচেতনতামূলক লিফলেটগুলো ছিল এবং আমরা ওখানেও আমরা প্রায় 5 শতাধিক মানুষের
ফ্রি টেস্ট করেছি যারা হেপাটাইটিস বি রক্ত পরীক্ষা করেছে। আপনি অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। স্যার, এই সংগঠনের পিছনের গল্পটি আমাদের দর্শকদেরকে যদি একটু বলতেন, এবং কিভাবে এই সংগঠনের মাধ্যমে আপনি লিভার বিষয়ক পরামর্শ জনসাধারণের কাছে পৌঁছাচ্ছেন। এএসএলডিবি বা অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজ, এটা হচ্ছে সারা বাংলাদেশের যে সমস্ত লিভার রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের সর্বোচ্চ জাতীয় সংগঠন। এই সংগঠনটি আসলে প্রতিষ্ঠা করেছিলেন আমরা বলি বাংলাদেশে দ্য ফাদার অফ লিভার মরহুম অধ্যাপক মবিন খান স্যার। তো উনি প্রথম সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আসলে উনি লিভার বিভাগও বাংলাদেশে আসলে উনি প্রতিষ্ঠা করেন এবং এই সংগঠনকে চালু করেন। তো তারই ধারাবাহিকতা এই সংগঠনটি চালু রয়েছে। তো এই সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের যারা লিভার রোগের বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদেরকে লিভার রোগের চিকিৎসা সম্পর্কে সর্বশেষ যে সমস্ত বৈজ্ঞানিক ধারণা আপডেট রাখা, এবং এর মাধ্যমে আমরা সরকারকে বিভিন্ন সময় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিই বিভিন্ন লিভারের রোগ সম্পর্কে। এবং আমরা প্রতিটি এই জাতীয় দিবসে আমরা বিভিন্ন রাউন্ড টেবিল ডিসকাশন, র্যালি, প্রচারপত্র, লিফলেট, ইন্টারভিউ এবং রেডিও টিভিতে টক শো, এগুলোর মাধ্যমে আমরা সারা দেশে লিভারের রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছি। ধন্যবাদ স্যার, আপনার চমৎকার উদ্যোগ যেন আমাদের দর্শকদের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। স্যার, আজকে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, ফ্যাটি লিভার রোগটি কি রিভার্সেবল, এবং কোন স্টেজ থেকে এটি রিভার্স করা যায় এবং কিভাবে? ফ্যাটি লিভার নাম শুনে বা ফ্যাটি লিভার রোগ হয়েছে শুনে এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আবার এই রোগ সম্পর্কে যে উদাসীন হওয়ারও সুযোগ নেই যে এটা ফ্যাটি লিভার এরকম থাকে কিছু হবে না, সেরকম না। আপনাকে সচেতন হতে হবে। ফ্যাটি লিভার হলে আপনি চিকিৎসকের পরামর্শ নেন। অবশ্যই এটা কিছু স্টেজ রয়েছে। একটা পর্যায়ে আমরা শুধুই ফ্যাটি লিভার মানে লিভারে চর্বি জমা হওয়া, কিন্তু লিভারের যদি কোনো ক্ষতি না করে এটা সমস্যা নেই। কিন্তু একটা পর্যায়ে লিভারের সেল যখন ড্যামেজ হবে, আমরা হেপাটাইটিস বলছি, তখন আপনার চিন্তার বিষয়। তবে সেখানেও আবার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 রয়েছে। স্টেজ 3 পর্যন্ত রিভার্সিবল। স্টেজ 4-এ গেলে আমরা বলি সিরোসিস। সিরোসিসেরও যদি প্রাথমিক পর্যায় পর্যন্ত থাকে সেই পর্যন্তও কিন্তু এটা রিভার্স করা যায়। কিন্তু সিরোসিসটা যদি অ্যাডভান্স হয়ে যায় এবং বিভিন্ন জটিলতা আসে, যেমন আপনি পেটে বা পায়ে পানি চলে আসা, রক্ত বমি হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, আবল তাবল বলা, আমরা বলি ফেলিওর, লিভার ফেলিওর, এই ধরনের জটিলতা আসলে তখন সেটা ইরিভার্সিবল। কিন্তু ফ্যাটি লিভারটা অবশ্যই প্রতিরোধযোগ্য। এটা হলেও চিকিৎসা খুব সহজে ভালো হয় এবং এটা সহজেই রিভার্সিবল সিরোসিসের আগে পর্যন্ত। কাজে এটা নিয়ে উদাসীন হওয়া যাবে না। আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং বাংলাদেশ টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতেও এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসব, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।